হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আজকে আমরা চলে এসেছি আমাদের ইউনিট নাম্বার 4 ক্লাস 12 ইউনিট নাম্বার 4, যেটা তোমরা জানো সেখানে দুটো চ্যাপ্টার আছে। একটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশ, আর একটা চ্যাপ্টারের নাম তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। চ্যাপ্টারের নাম কি লেখা আছে? অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। তো আজকে আমরা এই অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট পড়বো। এসি কারেন্ট একেবারে ওয়ান শট দেওয়া হবে না, পার্ট পার্টে দেওয়া হবে, কারণ ডিটেলসে পড়া প্রয়োজন আছে। তো চলো আমরা শুরু করে দিই আর কথা না বাড়িয়ে। তো শুরু করছি আমি এসি কারেন্টের কথা। এসি কারেন্ট কেন আমাদের পড়তে হবে, এসি কারেন্ট বিষয়টা কিভাবে আসছে সেটা প্রথমে জেনে নিতে হবে। আমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছিলাম সেখানে যে কারেন্টের কথা আমরা পড়ছিলাম তাকে আমরা বলি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট কী ছিল? ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট ছিল যে কারেন্টটা সময়ের সাথে সাথে পরিবর্তন করে না, সময়ের সাথে সাথে অভিমুখ পরিবর্তন করে না। অর্থাৎ ডিসি কারেন্ট আর ডিসি সোর্স মানে যে ব্যাটারিগুলো ইউজ করতাম সেগুলো ডিসি সোর্স, সেখান থেকে যে কারেন্ট পাওয়া যেত সেগুলো ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে না বা অভিমুখ পরিবর্তন করে না। তো এটা আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা যে সব জায়গায় ডিসি কারেন্ট ব্যবহার করা হতো। কিন্তু এখন জিনিসটা অন্য দিকে গেছে, যে ডিসি কারেন্ট এখন ব্যবহার করা বেশি হয় না। কেন? কারণ আমাদের বাড়িঘর, অফিস বা অন্যান্য শিল্প কারখানা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা এমন বিভব উৎস ব্যবহার করি বা ভোল্টেজ সোর্স ব্যবহার করি যেটা সাইন কার্ভের মতো হয়। যেটা কেমন হয়? যেটা সাইন কার্ভের মতো হয়। দ্যাট মিনস সেটা এরকম সাইন কার্ভ কেমন হয়? এরকম। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর এই সোর্স যে কারেন্ট প্রডিউস করে সেটার দিক পরিবর্তন করে। দেখো এখানে আছে কারেন্ট জিরো, তারপরে আসলো আবার কারেন্ট জিরো হলো, এদিকে পজিটিভ, আবার সেটা নেগেটিভের দিকে যাচ্ছে। অর্থাৎ একবার কারেন্ট পজিটিভ, কিছু সময় পরে আবার নেগেটিভ, আবার পজিটিভ, আবার নেগেটিভ, এভাবে সময়ের সাথে সাথে কারেন্ট দিক পরিবর্তন করছে। এবং এটা যে সোর্স থেকে হচ্ছে তাকে আমরা বলবো অল্টারনেটিং সোর্স বা এসি সোর্স, আর এই কারেন্টটাকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট, তাই না? এবারে প্রশ্ন হলো, কেন আমরা ডিসি কারেন্টের পরিবর্তে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করছি? যদি আমরা কোনো পাওয়ার সাপ্লাই থেকে ডিসি কারেন্টের মাধ্যমে সব ট্রান্সফরমারের মধ্য দিয়ে আমরা সব জায়গায় কারেন্ট সাপ্লাই করতাম, তাহলে দেখা যেত যে পাওয়ার লসটা অনেক বেশি হতো। আর এসি কারেন্টের ক্ষেত্রে এক্ষেত্রে কি হয়? পাওয়ার লস অনেক কম হয়। তো পাওয়ার লস অনেক কম হয় অর্থাৎ কম খরচে আমরা কারেন্ট ডিস্ট্রিবিউটেড করতে পারি। অর্থাৎ পাওয়ার স্টেশন থেকে কারেন্ট চলে আসলো হাই টেনশন লাইনের মাধ্যমে, যেটা ট্রান্সফরমারে এলো। ট্রান্সফরমার সেই হাই ভোল্টেজকে লো ভোল্টেজ 220 ভোল্টে কনভার্ট করলো। তোমাদের গৃহস্থালির সমস্ত কাজকর্ম থেকে শুরু করে বাড়ির সবার বাড়িতে ছড়িয়ে দেওয়া হলো। তো এর জন্য যদি আমি ডিসি কারেন্ট ব্যবহার করতাম তাহলে পাওয়ার লস বেশি হতো, তো সেক্ষেত্রে খরচ বেশি হতো। এই জন্য আমাদের ব্যবহার করতে হয় কি? এসি কারেন্ট। তো এসি কারেন্টের এই জন্য ব্যবহার খুব ব্যাপকভাবে রয়েছে। এই জন্য এসি কারেন্টের ব্যবহার আমরা খুব ব্যাপকভাবে দেখতে পাবো। ঠিক আছে? তাই আমরা চ্যাপ্টারগুলোতে কি করব? এবারে এসি কারেন্ট সম্পর্কে পড়ব। ঠিক আছে? তো চলো এসি কারেন্ট সম্পর্কে পড়া যাক। এবং এসি কারেন্ট সম্পর্কে যখন আমরা প্রথমেই পড়ব, তাহলে প্রথমেই এই জিনিসটা থেকেই শুরু হবে। প্রথমে এটা থেকে শুরু হবে, অর্থাৎ এসি কারেন্ট অ্যাপ্লাইড টু এ রেজিস্টর। এসি কারেন্ট অ্যাপ্লাইড কোথায় করা হবে? এসি কারেন্ট অ্যাপ্লাইড টু এ রেজিস্টর। যদি একটা রোধকযুক্ত বর্তনীতে আমরা এসি কারেন্ট ব্যবহার করি তখন কি হবে? বা এটাকে আমরা বলতে পারি একটি রোধকে প্রযুক্ত পরিবর্তিত বিভব। আচ্ছা, এটাকে কারেন্ট না বলে বলা হয় এসি ভোল্টেজ। তাহলে এর বাংলাটা কি? এর বাংলাটা হলো একটি রোধকে প্রযুক্ত কি? পরিবর্তী বিভব। অল্টারনেটিং ভোল্টেজ মানে হলো পরিবর্তী বিভব। এই জিনিসটা দিয়েই আমরা শুরু করব। প্রথমে রেজিস্টর পড়বো, তারপরে আমরা পড়বো কি? তারপরে আমরা পড়বো ইন্ডাক্টর, তারপরে পড়বো ক্যাপাসিটর, তারপরে আবার দুটো একসাথে, ইন্ডাক্টর ক্যাপাসিটর একসাথে এলসি, তারপরে ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্টর তিনটে একসাথে এলসিআর। এভাবে প্রত্যেকটা বর্তনী আমরা পড়বো। লাস্টে আমরা এলসি অসিলেশন দেখব করে আমরা কিন্তু চ্যাপ্টারটা শেষ করব। আর লাস্টের দিকে পড়তে হবে ট্রান্সফরমার। এই কটা জিনিস পরপর পড়লে আমরা এসি কারেন্ট শেষ করতে পারবো। ঠিক আছে? চলো শুরুর দিকে চলে আসি। তাহলে এই বিষয়টা কি হবে? এখানে
আমরা একটা এইরকম চিহ্ন দিলাম, এই চিহ্নটার মানে হলো এটা একটা এসি সোর্স। এটা কি? এটা একটা হলো এসি সোর্স। এই এসি সোর্স একটা সার্কিট বা বর্তনীতে আমরা লাগালাম, একটা সার্কিট বা বর্তনীতে লাগালাম। যে সার্কিট বা বর্তনীতে এসি সোর্স লাগালাম সেখানে একটা আছে কি রেজিস্টর বা রোধক। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এখানে আমি এসি ভোল্টেজ সোর্স ব্যবহার করেছি কোথায়? অ্যাপ্লাই টু এ রেজিস্টর, একটা রেজিস্টর বা রোধকে, রোধকযুক্ত বর্তনীতে তো ব্যবহার করলাম। এটাকেই আমরা বলবো এসি ভোল্টেজ অ্যাপ্লাই টু এ রেজিস্টর। আচ্ছা, এখানে তাহলে আমরা একটা এসি সোর্স ব্যবহার করেছি, বা এটা পরিবর্তিত বিভব উৎস বলা হবে, যার তড়িৎচালক বল হলো এপসাইলন, যার তড়িৎচালক বল হলো এপসাইলন। এই প্রতীক চিহ্নটা, এই প্রতীক চিহ্নটার অর্থ হলো এটা নট ডিসি, দিস ইজ এসি, দিস ইজ এসি। ওকে, আচ্ছা, তো এইটা কি বোঝায়? এটা বোঝায় সাইনধর্মী কার্ভ তৈরি হয়। এই কার্ভটা কি বলে? এই কার্ভকে সাইনধর্মী কার্ভ বলা হয়। তো এটা সাইনধর্মী কার্ভের মতো দেখতে, তাই এটা দিয়ে বোঝায় যে এসি কার্ভ হবে। আচ্ছা, এবারে প্রশ্ন হলো, যেটা আমরা যুক্ত করলাম ঠিক আছে, ওকে, তো এইখানে যে ভোল্টেজ প্রডিউস হবে, এই এসি সোর্স যার তড়িৎচালক বলে এপসাইলন, এখানে যে ভোল্টেজ প্রডিউস করবে এই বর্তনীতে, সেটার ভ্যালু আমি ধরে নিলাম ভি। ভি ইকুয়ালস টু আমি ধরে নেব ভি এম সাইন ওমেগা টি। কেন এটা ধরবো? কারণ এখান থেকে যে ভোল্টেজ প্রডিউস হবে সেটা এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ সাইন কার্ভ লক্ষ্য করা যায়, আমরা বলেছিলাম না সাইন কার্ভ লক্ষ্য করা যায় বলে এদেরকে এসি ভোল্টেজ সোর্স বলা হয়। সাইন কার্ভের ক্ষেত্রে ওয়েভ ইকুয়েশন ক্লাস 11-এ তোমরা পড়েছিলে, মনে আছে? সেটা কত হয়? ভি ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি। ভি এমকে বলা হয় তার অ্যাম্পলিটিউড বা বিস্তার, সাইন ওমেগা টি দ্যাট মিনস সাইন কার্ভ, ওমেগা মিনস কি? ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। ভিএম হলো ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ভোল্টেজ, বা এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড মিনস ম্যাক্সিমাম বিস্তার, ঠিক আছে? ভিএম হলো অ্যাম্পলিটিউড ভোল্টেজ, অ্যাম্পলিটিউড ভোল্টেজ। আর ভিটা তো নর্মাল, আমরা এর বিভবকে বোঝাচ্ছি। তাহলে এর নর্মাল বিভবকে আমরা কিভাবে বোঝাই? ভিএম অর্থাৎ ভোল্টেজের পিক ভ্যালু। এই যে অ্যাম্পলিটিউড কাকে বলে? সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ বিস্তার, সব থেকে উপরের পিক পয়েন্টকে বলা হয় ভিএম। ওই জন্য এটাকে আমরা বলতে পারি, ওই জন্য এটাকে আমরা বলতে পারি পিক ভোল্টেজ, পিক ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে এই সোর্সটার ভোল্টেজকে লিখলাম ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। ওকে, এখান থেকে আমরা এর কারেন্টের ইকুয়েশন একই সাইন কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এসি ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্ট জেনারেট হবে সেটা কি এসি কারেন্ট হবে, সেই কারেন্টের ইকুয়েশন কি হবে এখান থেকে আমরা বের করতে পারি। এটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে, আচ্ছা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কৌণিক কম্পাঙ্ক, আমি পাশে লিখছি না। তো এটার জন্য আমাদের এখানে প্রথমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইং কেভিএল। কেভিএল অ্যাপ্লাই করতে হবে একটা লুপের জন্য, তারপর এটা পসিবল হবে। কেমন? আমি এখান থেকে শুরু করব। এই সোর্সের জন্য পোটেনশিয়াল গেইন করবে, কত পোটেনশিয়াল গেইন করবে সেটার ভ্যালু আমরা দেখছি প্লাস ভি। তার ভ্যালু কত হয়? প্লাস ভি মিনস ভিএম সাইন ওমেগা টি। ওকে, এখানে গেলে এখানে আছে রেজিস্টর, রেজিস্টরের রেজিস্ট্যান্স হলো আর, তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। সাপোজ আমি ধরে নিলাম আই কারেন্ট ফ্লো করছে। এই স্মল আই লেখা হয় তখন যখন এটা আমরা বোঝাই এসি কারেন্ট। এসি কারেন্টকে স্মল আই দিয়ে লেখা হয়, ডিসি কারেন্টকে ক্যাপিটাল আই দিয়ে লেখা হয়। এসি ভোল্টেজকে স্মল ভি দিয়ে লেখা হয়, ডিসি ভোল্টেজকে ক্যাপিটাল ভি দিয়ে লেখা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমি পেলাম কেভিএল অ্যাপ্লাই করে, এখানে রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়াল ড্রপ হবে, তাহলে মাইনাস আইআর ইকুয়ালস টু কী হবে? একটা ক্লোজ লুপ কভার করলাম, কেভিএল অ্যাপ্লাই করলে হয় 0। ওকে, এখান থেকেই আমি দেখতে পাচ্ছি দাঁড়াচ্ছে এটা যে তোমার কি দাঁড়াচ্ছে? এখান থেকেই দাঁড়াচ্ছে আই ইকুয়ালস টু, তাহলে আমরা এটাকে নিয়ে যাই, ভিএম সাইন ওমেগা টি ইকুয়ালস টু আই আর। আই এর ভ্যালু কত হলো? ভিএম ডিভাইড বাই আর সাইন ওমেগা টি। এই যে ভিএম ডিভাইড বাই আর, এটাকে আমি একটা নাম দেব, তখনই এই ইকুয়েশনটা এভাবে লেখা যাবে, আই ইকুয়ালস টু আইএম সাইন ওমেগা টি। তো আইএম আমি কাকে ধরে নিয়েছি? লেটস আইএম আমি কাকে ধরে নিয়েছি? লেটস আইএম আমি ধরে নিয়েছি ভিএম বাই আর। তো ভিএম বাই আইকে আমি আইএম ধরে নিয়েছি। তাহলে দেখো ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি যেমন ইকুয়েশন পাওয়া গেছে, সিমিলার আমরা ইকুয়েশন পেয়েছি আই ইকুয়ালস টু আইএম সাইন ওমেগা টি।
অর্থাৎ এইভাবেই আমরা এসি ভোল্টেজ সোর্স থেকে তার এসি কারেন্টের ইকুয়েশন দেখতে পারি। এখানে তুমি খেয়াল করো, এই জায়গাটা যদি তুমি দেখো, এখানে আসে ভিএম ইকুয়ালস টু আইআর, অর্থাৎ এটাও ওহমস ল মেনে চলে, অর্থাৎ ডিসি কারেন্ট হোক বা এসি কারেন্ট হোক দুটোই কন্ডিশনে আমরা দেখতে পাবো সেটা ওহমস ল মেনে চলে। যেমন আমাদের ডিসি কারেন্টে ক্যাপিটাল ভি ইকুয়ালস টু ক্যাপিটাল আইআর হতো, সিমিলার এখানে ওহমস ল কিন্তু মেনে চলবে, তাই না? এইবার এই আইএম যেটা আমরা ধরে নিলাম, এটাকে আমি কি বলবো? এটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড অফ কারেন্ট, অ্যামপ্লিটিউড অফ কারেন্ট বা বাংলাতে বলে প্রবাহের বিস্তার বা প্রবাহের ম্যাক্সিমাম ভ্যালু, পিক কারেন্ট। বোঝা গেল? তো এইভাবে আমরা এসি সোর্স থেকে এসি কারেন্টের ইকুয়েশন বের করতে পারি, তাই না? এসি কারেন্টের ইকুয়েশন বের করতে পারি। এবারে খেয়াল করো, এইখানে দেখো এসি ভোল্টেজের ক্ষেত্রে সাইন কার্ভ প্রথমে 0-তে 0, 90 ডিগ্রিতে 1, আবার 180 ডিগ্রিতে 0, আবার -1, আবার হয়ে যাচ্ছে 0, এভাবে চলছে। সিমিলার আমি যদি দেখি, এখানেও কার্ভটা সাইন ফাংশন এসেছে এবং আই ইকুয়ালস টু আইএম সাইন ওমেগা টি। দ্যাট মিন্স এরও যদি আমি কার্ভ দেখি সেটাও আমার ভি এর মতো হবে, সেটাও আমার ভি এর মতো হবে। অর্থাৎ আমি বলতে পারি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন ইকুয়াল ফেজ, তারা সমদশা সম্পন্ন। তাহলে এখানে আমরা বলতে পারি ভোল্টেজ এবং কারেন্ট দুটোই সমদশা সম্পন্ন, কারণ উভয়ের ক্ষেত্রেই একসঙ্গে প্রবাহ মাত্রা বা ভোল্টেজের মান 0 হয়, সর্বোচ্চ হয় এবং সর্বনিম্ন মানে পৌঁছায়, তাই না? 0 হয় সর্বোচ্চ, তাহলে প্রথমে 0, 1, -1 এভাবে চলে। দুটোর ক্ষেত্রেই একই, 0, 1, -1 দুটো একইভাবে 0 হয়, সর্বোচ্চ হয় এবং সর্বনিম্ন হয়। সেই জন্য আমরা বলতে পারি বিভব আর তড়িৎ প্রবাহ মাত্রা এসি কারেন্টের ক্ষেত্রে সমদশা সম্পন্ন। কখন? যখন আমরা একটা রেজিস্টরে এটাকে অ্যাপ্লাই করব, রোধকযুক্ত বর্তনীতে এসি ভোল্টেজ সোর্সকে অ্যাপ্লাই করব। ঠিক আছে? কেমন? বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী, শুধু রোধক ছাড়া আর কেউ নেই। এটাকে আমরা বলতে পারি কি? এটাকে আমরা বলতে পারি বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী। শুধু রোধ বা রেজিস্ট্যান্স ছাড়া আর এখানে কিছুই নাই। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো, যেহেতু এটা একটা কার্ভ তৈরি করে, সাইন কার্ভ, তো আমরা এখানে জানি যে একটা পূর্ণ চক্র বা ফুল সাইকেল কাকে বলে। এখানে তুমি 0 ছিলে, 0 থেকে তুমি গেলে +1-এ, তারপরে আবার 0-তে আসলে, তারপরে তুমি গেলে আবার -1-এ, আবার এখানে 0-তে পৌঁছালে। এখান থেকে এই পর্যন্ত এই পুরোটাকে কি বলা হয়? একটা ফুল সাইকেল বা পূর্ণ চক্র, একটা ফুল সাইকেল বা পূর্ণ চক্র। তো যে কোনো ফুল সাইকেল বা পূর্ণ চক্রে গড় প্রবাহ মাত্রা বা মূল প্রবাহ মাত্রার মান আমরা দেখতে পাই 0। যেমন প্রবাহ মাত্রা তেমন বিভব, দুটো ক্ষেত্রেই একই কেস দেখতে পাওয়া যায়। খেয়াল করো, এখানে তোমার এখান থেকে কারেন্ট যাচ্ছে, এই এলো এই এলো, এখানে যতটা হলো, ধরো এখানে সামথিং পজিটিভ 5 অ্যাম্পিয়ার হলো, নিচের দিকে একই রকম থাকছে -5 অ্যাম্পিয়ার। দুটো মিলিয়ে আমরা গড় প্রবাহ মাত্রা দেখি বা মূল প্রবাহ মাত্রা দেখি, দুটোই পাবো আমরা 0। তাহলে যে কোনো একটি পূর্ণ চক্রে প্রবাহ মাত্রা বা বিভবের মান দুটোই 0 হয়। এবারে একটা বড় প্রশ্ন, যে কোনো একটি ফুল সাইকেলে যদি প্রবাহ মাত্রা বা বিভবের গড় মান বা সাধারণ মান সমস্তই মোট মান বা কি মান, মোট মান বা মোট সমষ্টিগত মান এবং গড় মান দুটোই যদি 0 হয়, তাহলে কি এখানে আমরা যেটা বলছিলাম কোনো পাওয়ার লস হবে না? এটাই কি সত্য? ওই জন্যই কি এসি কারেন্ট ব্যবহার করা হয়, যেহেতু এখানে গড় কারেন্ট বা অ্যাভারেজ কারেন্ট, অ্যাভারেজ ভোল্টেজ 0, তাহলে কি পাওয়ার লস কোনো হবে না? এই জন্যই কি এসি কারেন্ট ব্যবহার করা হয়। দেখো, যদি পাওয়ার লস একেবারে 0 হতো, সেটা তো কখনোই পসিবল নয়। একেবারে 0 হলো তাহলে তো কোম্পানি লাভ করে ফেলবে, তো সেটা কখনোই হয় না। গড় প্রবাহ 0 এর অর্থ এটা নয় যে গড় ব্যয়িত ক্ষমতা 0 হবে। ঠিক আছে? গড় প্রবাহ 0, গড় প্রবাহ 0 এর অর্থ এটা নয়, এটা নয় যে গড় প্রবাহ, গড় ব্যয়িত ক্ষমতাও 0 হবে, গড় ব্যয়িত ক্ষমতা ও 0 হবে। তাহলে গল্পটা কি? তাহলে গল্পটা এবারে আমরা পরের সেকশনে দেখব বা পরের পেজে দেখব। চলো আমরা চলে যাই পরের পেজে, সেখানে আমরা এই জিনিসটার গড় ব্যয়িত ক্ষমতা বের করার কেসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, চলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা জানি গড় ব্যয়িত ক্ষমতা বা
ক্ষমতা বের করার ফর্মুলা আই স্কোয়ার আর হয়, বা আমরা অনেকগুলো ফর্মুলা জানি। ডিসি কারেন্টের জন্য আই ভি, ভি এর মান আই আর বসিয়ে দিলে আই স্কোয়ার আর, আবার আই এর মান ভি বাই আর বসিয়ে দিলে ভি স্কোয়ার আর আর কেটে যায়, উপরে ভি স্কোয়ার নিচে আর। এই তিনটে ফর্মুলার যে কোনো একটা ইউজ করতে পারি। এসি কারেন্টের জন্য এই আইগুলো ছোট হয়ে গেল, তাই না? তো আমি এসি কারেন্টের ক্ষেত্রে গড় ব্যয়িত ক্ষমতা যদি আমি দেখি তাহলে সেটা কত হবে? সেটা হবে আই স্কোয়ার আর, তাই তো। আবার যে তাপ উৎপন্ন হয় এইচ ইকুয়ালস টু, সেটা হয় আই স্কোয়ার আর টি। যদি আমি এইচ বাই টি একক সময়ে যে তাপ উৎপন্ন হয় সেটা দেখি, সেটা হবে আই স্কোয়ার আর। তাহলে তাপ উৎপন্ন হয় না হয় না কারেন্টের তারের ভিতর দিয়ে কারেন্ট গেলে? তো দেখবো আমরা এসি কারেন্ট হোক বা ডিসি কারেন্ট যাক, যে কোনো কারেন্টই যাক না কেন, তাপ উৎপন্ন হবে। জুল যেটা বলে গেছে, জুলের তাপীয় উত্তাপন সংক্রান্ত সূত্র এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। একক সময়ে দেখা যাচ্ছে আই স্কোয়ার আর পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে আই এসি কারেন্ট যাওয়ার কারণে। তার মানে বোঝা যাচ্ছে যে গড় তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হলেও গড় ব্যয়িত ক্ষমতা শূন্য হচ্ছে না, যার কারণে এখানে তাপটা উৎপন্ন হচ্ছে। এবারে প্রশ্ন হলো কেন এটা হচ্ছে না? দিস ইজ বিকজ অফ আই স্কোয়ার। এই টার্মটার জন্য আই স্কোয়ার বা এই টার্মটার জন্য এই ঘটনাটা ঘটেছে। কেন ঘটেছে? আই স্কোয়ার থাকলো মানে কি, হোক মানটা পজিটিভ বা নেগেটিভ, হোক মানটা পজিটিভ 5 অ্যাম্পিয়ার বা নেগেটিভ 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এদের স্কোয়ার করলে সব সময় হবে পজিটিভ। যেহেতু এখানে আছে স্কোয়ার, তাহলে গড় ভ্যালু যখন আমরা বের করব তার যোগ বিয়োগ যাই করো না কেন দেখবে কি, অর্থাৎ ভ্যালুটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, যাই হোক না কেন, যেহেতু আই স্কোয়ার করা হয় তাই তার ভ্যালুটা পজিটিভ আসবে, অর্থাৎ তার একটা ভ্যালু থাকবে, কখনো এটা জিরো হওয়া পসিবল নয়। সেই জন্য আমরা গড় তড়িৎ প্রবাহ মাত্রা জিরো হলেও গড় ব্যয়িত ক্ষমতা জিরো হয় না। তাহলে গড় ব্যয়িত ক্ষমতা যে জিরো হয় না, এর জন্য যে জুলের উত্তাপন সংক্রান্ত তাপীয় শক্তি আমরা দেখতে পাই, এ কথা তো সত্য প্রমাণিত হলো। তাহলে সেই গড় ব্যয়িত ক্ষমতার মান কত হবে? আমরা জানি গড় ব্যয়িত ক্ষমতার মান হয় নর্মাল আই স্কোয়ার আর। তো আই এর ভ্যালু কত ছিল? একটু আগেই আমরা পেয়েছি, আই এর ভ্যালু ছিল আই এম সাইন ওমেগা টি, তাই না? এটা ছিল। তাহলে আমি এখানে বসিয়ে দেবো আই স্কোয়ার, মিনস এটার স্কোয়ার হয়ে যাবে। তো এটার স্কোয়ার করলে কত হয়? আই স্কোয়ার করলে হয় আই এম এর স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, তো লেটস স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে হবে আই এম এর স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, আর তার সাথে আর মাল্টিপ্লাই থাকলো। এটাকে আমরা একটু গুছিয়ে লিখতে পারি এভাবে, আই এম এর স্কোয়ার আর সাইন স্কোয়ার ওমেগা টি। এটা আমরা দাঁড়ালো ব্যয়িত ক্ষমতার মান। এখন আমাদের শুধু ব্যয়িত ক্ষমতা বের করলে হবে না, একটা পূর্ণ চক্রে গড় ব্যয়িত ক্ষমতা বের করতে হবে। এখান থেকে একটি পূর্ণ চক্রে গড় ব্যয়িত ক্ষমতা বের করতে হবে। গড় ব্যয়িত ক্ষমতা বের করতে হবে, তাই না? তো কিভাবে বের করা যায়? এই পি বা ক্ষমতা, ব্যয়িত ক্ষমতার গড় মান বের করা মানে তার মাথায় বার দেওয়া, কোনো নাম্বার, কোনো অ্যালফাবেটের মাথায় বার দেওয়ার অর্থ হলো তার আমরা গড় মান বের করছি। ওকে, তো এর গড় মানটা কত হবে? যেহেতু এর ভ্যালুটা ছিল এটা আই স্কোয়ার আর, তো এইরকম আমরা যদি ব্যাকেট দিই, তো এই ব্যাকেটটার মানে বোঝায়, এই কোলন বলা হয় এটাকে, এই কোলন ব্যাকেটের মানে বোঝায় যে এটা আমরা এই ভ্যালুটার গড় ভ্যালু বের করছি। ওকে, এবার আই স্কোয়ার আর এর এই ভ্যালু আমরা ফাইনালাইজ করে পেয়েছি এটা, তো এটারও গড় ভ্যালু হবে। এটার মানে হলো আই এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, তার গড় ভ্যালু হবে, তার অ্যাভারেজ ভ্যালু হবে। তো এই অ্যাভারেজ ভ্যালুটা আমরা বের করব। এইখানে যে এই ব্র্যাকেট চিহ্নটা দিলাম, এটার মানে বোঝায় যে এই সমগ্র রাশিটির আমরা অ্যাভারেজ ভ্যালু বা গড় ভ্যালু বের করতে চাইছি। এখানে আমরা দেখব আই ম্যাক্সিমাম এটা একটা পিক ভ্যালু, ওর ভ্যালু না উপরে যাবে না নিচে যাবে, একটা ফিক্সড কনস্ট্যান্ট ভ্যালুতে থাকবে। দ্যাট মিনস আইএম হলো কনস্ট্যান্ট এবং তার সাথে রেজিস্ট্যান্সও একটা ফিক্সড ভ্যালুতে থাকবে যত বর্তনী রেজিস্ট্যান্স আমরা নেব। তো আইএম আর আর এরা দুজন হয়ে গেল আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমরা দেখতে পাবো কি, এরা দুজন যদি ধ্রুবক হয় তাহলে সেখানে আমরা দেখতে পাবো কি, আইএম আর আর এদেরকে চলো বাইরে বের করে নিই। এখানে একটা আর ছিল, আমি দিতে ভুলে গেছি, আই এম স্কোয়ার আর, তো এদেরকে বাইরে বের করে নিলে আই এম স্কোয়ার আর পড়ে থাকলো কে,
পড়ে থাকলো সাইন স্কোয়ার ওমেগা টি তার অ্যাভারেজ। এই সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ আমরা বের করা শিখব। তো সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ আমরা এবারে এই সাইডটাতে বের করা শিখব। ওকে, চলো কি করে করব, দেখো এইখানটা করছি। তো সাইন স্কোয়ারকে আমি 2 মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, ওমেগা টি, তার জন্য আবার হাফ মাল্টিপ্লাই করলাম। তো এইটার একটা ফর্মুলা আছে, তোমরা ট্রিগনোমেট্রিতে পড়েছিলে, গুণিতক কোণে কি হয় এটা, এটা হয় সাইন এই 1 মাইনাস কস 2 ওমেগা টি, তাই না? আচ্ছা, তার সাথে মাল্টিপ্লাই আছে কি হাফ। তাহলে এই ভ্যালুটার জায়গায় আমি এটা বসাতে পারি, অর্থাৎ আমি এর পরের লাইনে লিখতে পারি আই এম এ স্কোয়ার আর, এখানে আমি লিখতে পারি হাফ কনস্ট্যান্ট ভ্যালু হিসাবে বাইরে বেরোলো, হাফ কনস্ট্যান্ট ভ্যালু হিসাবে বাইরে বেরোলো 1 মাইনাস কস 2 ওমেগা টি, এটা। আচ্ছা, এবারে এটাকে আবার ঘুরিয়ে লেখা যায় এভাবে যে আই এম এ স্কোয়ার আর হাফ ইন্টু 1, এটাও কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ইন্টু হাফ থেকে গেল, তারপরে আমাদের রয়ে গেল কি মাইনাস অফ এই ভ্যালুটা cos 2 ওমেগা টি। এই cos 2 ওমেগা টির আবার অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে। এই cos 2 ওমেগা টির আবার তোমাকে অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে, তাই না? তো এই cos 2 ওমেগা টির যদি আমরা আবার অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই, সেটা চলো বের করার চেষ্টা করি। কোনো কিছুর অ্যাভারেজ ভ্যালু যদি আমরা ইন্টিগ্রেশন থেকে বের করতে চাই, যেমন cos 2 ওমেগা টির আমরা অ্যাভারেজ ভ্যালু বের করতে চাইছি ইন্টিগ্রেশন থেকে, এবং এটা একটা পূর্ণ চক্র বের করতে চাইছি, একটা ফুল সাইকেলে বের করতে চাইছি। তো আমি দেখবে যেদিন বেসিক ম্যাথের লাইভ নিচ্ছিলাম আমি এবং আমিনুস স্যার, শেষের দিকে যখন আমরা ইন্টিগ্রেশন থেকে অ্যাভারেজ ভ্যালু বের করার কেস দেখছিলাম, তখন একটা ফর্মুলা লিখেছিলাম। কেমন ছিল সেটা? আমরা বলেছিলাম সেটা এসি কারেন্ট পড়ানোর সময় কিন্তু কাজে লাগবে, তাই না? এসি কারেন্ট পড়ানোর সময় সেটা আমি বলেছিলাম যে কাজে লাগবে। কেমনভাবে সেটা বের করা যায়? ধরো আমি ধরে নিলাম একটা পূর্ণ চক্রের জন্য একটা ফুল সাইকেল কভার করছো যখন তুমি, তো এখান থেকে এইটুকু আসতে তোমার যে সময় লাগে তাকে আমরা বলি তার পর্যায়কাল বা টাইম পিরিয়ড, অর্থাৎ তোমার পুরো সময় লেগেছে ক্যাপিটাল টি, এটা হলো তোমার পর্যায়কাল। এখন তোমার কাছে একটা ভ্যালু দেওয়া রয়েছে যেমন cos 2 ওমেগা টি, যেটা হলো ফাংশন অফ টি, টি এর ফাংশন, দেখো এখানে টি আছে, এটা হলো ফাংশন অফ টি। ওকে, তাহলে এই ফাংশন অফ টি এর যদি আমি অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই, সেটা কেমনভাবে বের করতে হবে? এই ফাংশন অফ টি এর যদি অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই, তাহলে সেটা কেমনভাবে হবে? বলছে এই ফাংশন অফ টি যেটা তোমার ছিল তাকে তুমি ধরে ইন্টিগ্রেশন করে দাও ফ্রম 0 টু টি, তাকে তুমি ধরে ইন্টিগ্রেশন করে দাও ফ্রম 0 টু টি। এই ফাংশন অফ টিকে ইন্টিগ্রেশন করে দিলে ফ্রম 0 টু টি, নিচে ডিভাইড করলে তার টোটাল যে সময় লেগেছে, ঠিক আছে, পূর্ণ চক্রের জন্য যে সময় লেগেছে, তাহলে আমরা পেয়ে গেলাম ওই ফাংশনটির অ্যাভারেজ ভ্যালু। বোঝা গেল? কারণ এটাই আমরা জানি যে টোটাল 0 থেকে টি পর্যন্ত যেতে এটা হয়ে গেল মোট ফাংশনটার ভ্যালু ডিভাইড বাই মোট কত টাইম লেগেছে, তারপরে তো অ্যাভারেজ পাই। আচ্ছা, তো সিমিলার আমরা এটাতে করব, সিমিলার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব ফ্রম 0 টু টি। যদি ফুল সাইকেল বলে 0 থেকে টি, যদি হাফ সাইকেল বলে 0 থেকে টি বাই 2, তো এখানে আমার ফুল সাইকেল বলা আছে, তাহলে 0 থেকে টি যাবে। ওকে, 0 থেকে টি গেল, আমার ফাংশনটা আছে cos 2 ওমেগা টি ডিটি। ওকে, ডিভাইড বাই কি ফুল টাইম টি। আচ্ছা, এটা করলে দাঁড়াচ্ছে কত? cos 2 ওমেগা টি হয়ে যায় সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা, এটা হয় ইন্টিগ্রেশন, যার আপার লোয়ার লিমিট 0 টু টি, নিচে ডিভাইড বাই টি। এটাকে ক্যালকুলেট করলে আসে টি যখন আমরা বসাবো সাইন 2 ওমেগা ইন্টু ক্যাপিটাল টি, আর এখানে পড়ে থাকলো 1/2 ওমেগা, আর এই টিটা এখানে চলে গেল, অর্থাৎ এইরকম একটা ভ্যালু পড়ে থাকলো, এরকম একটা ভ্যালু পড়ে থাকলো। এটাকে একটু গুছিয়ে লিখি, এরকম একটা ভ্যালু পড়ে থাকলো। তো এইরকম যে ভ্যালুটা পড়ে থাকলো, এখানে এইটার মান কত হয়?
এটা আমরা বের করার চেষ্টা করি। আমরা জানি পর্যায়কাল মানে কি, পর্যায়কাল মানে পূর্ণচক্র কভার করতে যে সময় লেগেছে তাকে পর্যায়কাল বলে। তো ধরো আমি এইখান থেকে শুরু করে পুরো সাইকেল কভার করলাম, পুরোটা ঘুরে আসতে কত সময় লাগে, সেই সময় t ইকুয়ালস টু হয় অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তো অতিক্রান্ত দূরত্ব তোমার কত, যদি আমি কৌণিক দূরত্ব বের করি পুরো ঘুরে আসা মানে 2π কৌণিক দূরত্ব কভার করা, তাই না, 2π বা 360 ডিগ্রি কভার করা, তার জন্য তোমার কৌণিক বেগ কত ওমেগা। তাহলে টি এর ফর্মুলা এটা আমরা অলরেডি জানি, ক্লাস 11 সার্কুলার মোশনে পড়েছিলাম, টি ইকুয়ালস টু 2π বাই ওমেগা। তো এই ভ্যালুটা আমি এখানে পুট করব, পুট করলে কত দাঁড়াবে, দাঁড়াবে সাইন 2 ওমেগা ইন্টু ওপরে 2π বাই ওমেগা, তাহলে ওমেগা ওমেগা কাটে, তো এখানে পড়ে থাকে সাইন 4π। আমরা কি জানি, আমরা জানি সাইন nπ ইকুয়ালস টু হয় 0। সাইনের ভ্যালু পাইতে 0, সাইন 0তে 0, এনের ভ্যালু 0 বসাও 0 হবে, এনের ভ্যালু 1 বসাও সাইন পাই 180 ডিগ্রি 0 হবে, এনের ভ্যালু 3 বসাও আবার 0, 4 বসাও আবার 0। সাইন nπ ফরমেশনে থাকলে, এবং সাইনের কার্ভটাও আমরা জানি এভাবে হয়, এখানটায় 0, প্রথম 0তে 0, 180তে 0, 360-এ 0, তারপরে আবার 0 আবার 0, পরপর 0 চলবে। তো nπ ইকুয়ালস টু 0 হয়, তো 4π আছে, নিশ্চয়ই সাইন 4π এর ভ্যালু 0 হবে। দ্যাট মিন্স এইখানে এই ভ্যালুটা আমরা পেলাম 0, অর্থাৎ আমরা পুরো এই ভ্যালুটাই টোটালটাই 0 পেয়ে গেলাম, অর্থাৎ আমরা দেখতে পেলাম এই যে অ্যাভারেজ ভ্যালুটা কত 0, এই অ্যাভারেজ ভ্যালুটা 0। তো এই অ্যাভারেজ ভ্যালুটা কত আসলো তাহলে 0, তাহলে এই পোর্শনটুকু হয়ে যাবে 0। তো পড়ে থাকলো কি তোমার এখানে, পড়ে থাকলো এখানে, এটা পড়ে থাকলো জাস্ট হাফ Im² R। তাহলে একটি পূর্ণ চক্রে এসি কারেন্টের ক্ষেত্রে এসি সোর্স থেকে উৎপন্ন এসি কারেন্টের ক্ষেত্রে একটি পূর্ণ চক্রে গড় ব্যয়িত ক্ষমতার মান কত হয়, গড় ব্যয়িত ক্ষমতার মান হয় হাফ Im² R। কত, সবসময় মাথায় রাখবে গড় ব্যয়িত ক্ষমতা পি বার একটা ফুল সাইকেলের জন্য সেটা হলো হাফ Im² R। কত, হাফ Im² R, মনে থাকলো? আচ্ছা, এবারে আমি তোমাকে বলবো গোলাপি কালি দিয়ে কয়েকটা জিনিস দেখাবো। গড় ভ্যালু যদি তোমাকে বের করতে হয় cos 2 ওমেগা টি, তো এটা হয় 0, মনে রাখবে। সাইন 2 ওমেগা টি যদি হয় এটাও হয় 0, আবার মনে রাখবে যদি এমন হয় সাইন স্কোয়ার ওমেগা টি বের করতে বলছে, তো সাইন স্কোয়ার ওমেগা টির হবে হাফ। যদি এমন বলে কস স্কোয়ার ওমেগা টি বের করতে হবে, সেটাও হবে হাফ। এই চারটে জিনিস মনে রাখবে গোলাপি কালার দিয়ে যেটা লেখা হয়েছে। কেন, আমি এই যে দেখলাম এখানে আমার অ্যাকচুয়ালি কি ছিল সাইন স্কোয়ার ওমেগা টি, তো সাইন স্কোয়ার ওমেগা টি ডাইরেক্ট যদি আমি হাফ বসিয়ে দিতাম উত্তর পেয়ে যেতাম। আর অ্যাকচুয়ালি সেটা আমি করে প্রুভ করে দেখালাম যে সাইন স্কোয়ার ওমেগা টি 1 মাইনাস কস 2 ওমেগা টি, কস 2 ওমেগা টি 0 হয়, হাফই পড়ে থাকে। অর্থাৎ সাইন স্কোয়ার ওমেগা টি কস স্কোয়ার ওমেগা টি এদের দুজনের অ্যাভারেজ ভ্যালু হাফ হবে, আর কস 2 ওমেগা টি সাইন 2 ওমেগা টি এদের অ্যাভারেজ ভ্যালু 0 আসবে। তো আমি এটা তো করে দিলাম কস 2 ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু 0। সিমিলার একই ওয়েতে তুমি সাইন 2 ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু যে 0 হয় সেটা চেক করবে। আর সাইন স্কোয়ার টি তো আমি করে দিলাম অ্যাভারেজ ভ্যালু হাফ বেরিয়েছে, তো এর সাথে তুমি কস স্কোয়ার ওমেগা টির ভ্যালু যে হাফ হয় এটাও চেক করবে। তাহলে এই দুটো তোমার থাকলো HW, এই দুটো তোমার থাকলো HW। চেক করে কমেন্ট সেকশানে জানাবে একই ওয়েতে যেভাবে অ্যাভারেজ বের করতে হয় সেই ওয়েতে। হলো? আচ্ছা, তাহলে এই পর্যন্ততে আমি এখন এলাম আপাতত, এলাম। এবার এই এসি কারেন্টের গড় ব্যয়িত ক্ষমতা আর ডিসি কারেন্টের গড় ব্যয়িত ক্ষমতার সাথে রিলেশন বের করব আমরা। ঠিক আছে, আমরা কি করব, এদের সাথে রিলেশন বের করার চেষ্টা করব। এই জায়গাতে চলে আসবে IRMS আর VRMS এর কনসেপ্ট। চলো আমরা নেক্সট পেজে যাই, এখানে আমরা এই জিনিসটাই পড়ে নেব, IRMS আর VRMS এর কনসেপ্ট। ওকে, আমরা যদি এই ডিসি বর্তনীর ব্যয়িত ক্ষমতা দেখি তাহলে ডিসি বর্তনীর ব্যয়িত ক্ষমতা P ইকুয়ালস টু হয় I² R, আর এসি বর্তনীর ব্যয়িত ক্ষমতা P ইকুয়ালস টু পেয়েছি আমরা স্মল I² R, এবং এর ভ্যালুটা কত পেয়েছি, এর ভ্যালুটা আমরা পেয়েছি, গড় ভ্যালুটা কত, গড় ভ্যালুটা পেয়েছি হাফ Im² R, তাই না, এই যে হাফ Im² R। তাহলে এই যে দুটো
এই দুটোর মধ্যে যদি আমি রিলেশন করতে চাই বা রিলেশন তৈরি করতে চাই তাহলে কেমনভাবে করা যেতে পারে? দেখো দেখো এখানে দেখো আছে আই স্কোয়ার আর, আর এখানে আছে হাফ আই এম স্কোয়ার, বাকি তো আর আর একই। তো এই হাফ আই এম স্কোয়ার আর আই স্কোয়ার যদি ইকুয়াল হতো তাহলে দুটোর মান সমান হতো। অর্থাৎ যদি এই আই স্কোয়ার ইকুয়ালস টু হতো হাফ আই এম স্কোয়ার, তাহলে এসি আর ডিসি বর্তনীর গড় ব্যয়িত ক্ষমতা একই হতো। এভাবেই এসি এবং ডিসি বর্তনীর এসি এবং ডিসি কারেন্টের ভিতরে আমরা রিলেশন বের করতে পারি। তো এখানে দেখো এই ক্যাপিটাল আই এর ভ্যালু কত আসলো রুট ওভার হাফ আই এম স্কোয়ার। এই জিনিসটাকে আমরা বলতে পারি, এই আইটাকে আমরা বলতে পারি আই আর এম এস। আর এম এস এর কথার অর্থ কি? আর এম এস মিনস রুট, এম ফর মিন, এস ফর স্কোয়ার। কিভাবে আসে? এই আই আর এম এসকে আমরা শুধু আই বা ডিসি কারেন্টের আই হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। এর মান কিভাবে আসে? যেহেতু রুট করব তাহলে প্রথমে রুট করে দিলে, মিন করব, মিন মানে গড় ভ্যালু বের করব। প্রথমে তুমি দেখো তোমার কার্ভ তো এভাবে ছিল, তো প্রথমে তোমার কারেন্ট 0, তারপরে তুমি তোমার ম্যাক্সিমাম কারেন্ট আই এম এ পৌঁছালে, তাহলে তুমি এখান থেকে এইটুকুতে গড় ভ্যালু যদি বের করো 0 প্লাস আই এম ডিভাইড বাই 2, তাহলে তোমার গড় ভ্যালু কত এলো? গড় ভ্যালু এলো আই এম বাই 2। তাহলে গড় ভ্যালু মিন করে বা গড় ভ্যালু বের করলে আমরা পাচ্ছি আই এম বাই 2। এখন এই গড় ভ্যালুটাকে কি করতে হবে? তাহলে রুট করলাম, গড় ভ্যালু বের করলাম, এবারে এই আই এমটাকে স্কোয়ার করতে হবে, দাও স্কোয়ার করে। তাহলে এটাকে বলে রুট মিন স্কোয়ার, এটাকে বলে কি? রুট মিন স্কোয়ার। তাহলে আমরা কি করলাম? আমরা করলাম প্রথমে আই স্কোয়ারকে স্কোয়ার করলাম, আইকে স্কোয়ার করলাম, তার আবার কি করলাম? তার মিন বের করলাম। মিন বের করলে ভ্যালুটা দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে হাফ আই এম স্কোয়ার। তো এই জন্য রুট মিন স্কোয়ার বা আর এম এস এর ভ্যালু হয় এটা, এবং এটার ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসে আই এম বাই রুট 2। তুমি দেখো এখানেও তাই দাঁড়ায় আই এম বাই রুট 2, অর্থাৎ আই আর এম এস বা আই এর ভ্যালু কত দাঁড়ালো এবারে আমরা পেয়ে গেলাম আই আর এম এস অথবা আই এর ভ্যালু সবসময় হবে আই এম বাই রুট 2। সবসময় হবে কত? আই এম বাই রুট 2। 1 বাই রুট 2 এর ভ্যালু কত হয় আমরা জানি। 1 বাই রুট 2 এর ভ্যালু ক্যালকুলেটারে বসাও, তোমরা পাবে 0.707। কত পাবে? 0.707। দ্যাট মিন্স আমরা বলতে পারি ক্যাপিটাল আই অথবা আই আর এম এস ইকুয়ালস টু 0.707 আইএম। কত হলো? 0.707 আইএম। ঠিক আছে, এইটাই যদি আমি নিয়ে নিই তাহলে দুটোর সাথে কানেক্ট করা যায়, অর্থাৎ পি ইকুয়ালস টু আমরা লিখতে পারি পি বার হয়, তাই না? সেখান থেকে আমি লিখতে পারি যে হাফ আই এম স্কোয়ার আর ইকুয়ালস টু হয় ক্যাপিটাল আই স্কোয়ার আর, তাই না? কারণ হাফ আই এম স্কোয়ার মানে কি? আই স্কোয়ার। তাহলে এই রিলেশন আমরা পাচ্ছি। সিমিলার একই ওয়েতে আমরা ভি আর এম এস বের করতে পারি, সিমিলার একই ওয়েতে যদি তুমি ভি আর এম এস বের করো তাহলে ভি আর এম এস এর ভ্যালু কত হবে বলো তো? ভি আর এম এস এর ভ্যালু কত হবে? সিমিলার একইভাবে আমি যদি ভি আর এম এস বা ভি এর ভ্যালু বের করি সেটাও হবে ভি এম বাই রুট 2, এবং তার ভ্যালু হবে 0.707 ভিএম। বুঝেছো? তার ভ্যালু হবে 0.707 ভিএম। এটা কেমনভাবে করা যায়? তুমি দেখতে পেয়েছো এইখানে ছিল ওহমের সূত্র, ভিএম ইকুয়ালস টু আইএম আর আইআর। তো বসাও, ভিএম ইকুয়ালস টু হয় কত? স্মল আইআর, তাই হয়তো? আচ্ছা, স্মল আইএমআর। এই যে এটাতে লেখাতে ভুল হয়েছিল, আইএম ছিল। এটা ছিল এসি কারেন্টের ওহমস ল, ডিসি কারেন্টের ওহমস ল ছিল ভি ইকুয়ালস টু আইআর। তো এই দুটোকে যদি আমি ইকুয়াল করতে চাই তো কি করতে হবে? ধরে নিতে, এই দুটোকে ইকুয়াল করতে চাইলে
ভিএম ইকুয়াল করতে চাইলে তখন আমাকে করতে হবে কি, আইএম আর আই এর ভিতরে রিলেশন কি আছে, আইএম আর আই এর ভিতরে রিলেশন কি আছে, আমি এইটাকে বোথ সাইডে √2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটার মানে হয়ে গেল ক্যাপিটাল ভি বা ভিআরএমএস, এটার ভ্যালু হয়ে গেল ক্যাপিটাল আই বা আইআরএমএস। তাহলে দেখো ওহমস ল ফিরে পাওয়া গেল ডিসি কারেন্টের ক্ষেত্রে। এভাবেও এসি ডিসির ভিতরে ভোল্টেজের ক্ষেত্রে রিলেশন করে ওহমস ল পুনরস্থাপন করা যায়। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস আন্ডারলাইন করতে পারলাম, একটা হলো ভিআরএমএস এর ভ্যালু আর আইআরএমএস এর ভ্যালু। সো আমরা এখানে আন্ডারলাইন করতে পারলাম আই অথবা আইআরএমএস এর ভ্যালু, সেটা হলো IM/√2। অনেকে IM এর জায়গায় I0 ইউজ করে, সেটাও একই, অনেক বইতে এটাও দেখবে তুমি, এটাও আই এর পিক ভ্যালু বোঝাচ্ছে। বা ভি অথবা ভিআরএমএস এর ভ্যালু দাঁড়াচ্ছে VM/√2 বা অনেকে এটা V0/√2 লেখে। ওকে, এই দুটো জিনিস আমার এখানে মাথায় রাখতে হবে, এই দুটো জিনিস এখানে আমার মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এবারে প্রশ্ন হলো, ধরো তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিল যে তোমার বাড়ির লাইনের ভোল্টেজ 220 ভোল্ট, তাহলে তোমার ভিআরএমএস বা তড়িৎ প্রবাহ মাত্রার পিক ভ্যালু কত? তোমার বাড়ির লাইনের ভোল্টেজ আছে 220 ভোল্ট, ঠিক আছে, এই 220 ভোল্ট তোমার বাড়ির সরবরাহ লাইনের ভোল্টেজ। এখন তোমার এই ভোল্টেজটা এসি কারেন্ট, এসি কারেন্টের পিক ভোল্টেজ কখন উঠবে, পিক ভোল্টেজের ভ্যালু ভিএম এর ভ্যালু কত হবে? তো আমরা জানি 220 ভোল্টটা কি ভি এর ভ্যালু বা ভিআরএমএস এর ভ্যালু, তো ভিএম এর ভ্যালু কত হবে? আমরা জানি VM/√2 ইকুয়ালস টু হয় ক্যাপিটাল ভি বা ভিআরএমএস। তাহলে এখান থেকে আমরা ভিএম এর ভ্যালু বের করতে পারি V × √2। ভি কত? ভি আছে তোমার 220 ভোল্ট, আর √2 মানে 1.4 ক্যালকুলেট করলে হয় 311 ভোল্ট। অর্থাৎ তোমার বাড়ির সরবরাহ লাইনের এসি কারেন্ট, এসি ভোল্টেজ 220 ভোল্ট হলে ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে, সেটার ভ্যালু হবে 311 ভোল্ট। মানে যে কোনো একটা টাইমে ম্যাক্সিমাম কন্ডিশনে তোমার উঠবে সর্বোচ্চ 311 ভোল্ট, ঠিক আছে। এবার এখানে একটা আমরা ছোট্ট গ্রাফ দেখে নেব, গ্রাফটা কেমন আসে। তো গ্রাফটা কোথায় করা যায় বলো, এইটা মুছে দিয়ে গ্রাফ করে দাও। তো চলো একটা আমরা গ্রাফ করে নিই। ওকে, এই একটা গ্রাফ। তো এই গ্রাফটার ক্ষেত্রে দেখো, এই গ্রাফটার ক্ষেত্রে দেখো এখানে আছো 0, এখানে আছে π/2, এটা হয় পাই, এটা হয় 3π/2, এখানে হয় 2π বা 360 ডিগ্রি, এভাবে চলে। আচ্ছা, তো এদিকে যেটা চলে, এদিকের পোর্শনটা হলো ω/t, এদিকের পোর্শনটাকে আমরা ধরে নিলাম কি, এদিকের পোর্শনটাকে আমরা ধরে নিলাম কারেন্ট যাচ্ছে I। তাহলে দেখো ভাই, 0 কারেন্ট এইখানটায়, আর কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কোথায়? ভাই ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছো এইখানটাতে, এইখানটাতে পেয়েছো IM বা I0, এইখানটাতে পেয়েছো -IM, তাই না, এইখানটাতে 0 কারেন্ট। আচ্ছা, তাহলে IM আমরা গ্রাফে কোন পয়েন্ট আমরা দেখে নিলাম, এইগুলো IM পয়েন্ট, এইগুলো IM পয়েন্ট, এইগুলো IM পয়েন্ট। ওকে, আচ্ছা, এবারে তুমি বলো তো আইআরএমএসটা কোথায় হতে পারে? আমরা কি দেখেছি, আমরা দেখেছি আইআরএমএস বা আই হচ্ছে 0.707 IM। IM এর থেকে যদি শুধু IM হতো তাহলে এই পজিশনে হতো, আর এর সাথে কত 0.701, মানে একের থেকে সামথিং ছোট, অর্থাৎ ভ্যালুটা এই রেঞ্জে হবে, ভ্যালুটা ওই রেঞ্জে হবে। তাহলে আমাদের আই এর ভ্যালু এইরকমভাবে যাবে, একটু ছোট। তো এই পজিশনটা হবে আমাদের আই অথবা আইআরএমএস এর ভ্যালু। সিমিলার ভোল্টেজের করলে একই গ্রাফ আসবে, সিমিলার ভোল্টেজের ক্ষেত্রে দেখলে একই জিনিস আসবে। তাহলে গ্রাফে আই বা আইআরএমএসটা নিচে থাকবে, পিকটা উপরে থাকবে। বোঝা গেল পয়েন্টটা? আচ্ছা, এবারে চলো এই প্রবলেমটা আমরা সলভ করে নিই। এখান থেকে এই যে কনসেপ্টটা আমরা নিলাম, এই কনসেপ্টটার উপরে বেস করে এই প্রবলেমটা আমরা চলো সলভ করে নিই। তো কি বলছে এখানে, বলছে 220 ভোল্ট, এটা একটা
প্রবলেম বা কোশ্চেন, 220 ভোল্ট সরবরাহ লাইনের জন্য একটি বাল্বকে 100 ওয়াটে রেটিং করা হয়েছে। এখন বাল্বটির রোধ বের করতে হবে। তাহলে বাল্বটিকে কেমনভাবে রেটিং করা হয়েছে? 220 ভোল্ট সরবরাহ লাইন, দ্যাট মিন্স আমার ভি দেওয়া রয়েছে 220 ভোল্ট, বা এটাকে আমি বলতে পারি VRMS। আর কি দেওয়া রয়েছে? বাল্বটিকে 100 ওয়াটে রেটিং করা হয়েছে, তার পি রেটেড কত? পি রেটেড বা ব্যয়িত কত ক্ষমতা রেট করা আছে? 100 ওয়াট। আর কিছু দেওয়া নেই। বাল্বটির রোধ কত? বাল্বটির রোধ কত? আমরা পি এর অনেকগুলো ফর্মুলা দেখেছি, একটা হয় IV, একটা হয় I²R, একটা হয় V²R। কোনটা ব্যবহার করবে বলো তো? যেহেতু আর বের করতে বলেছে তাহলে তুমি পি এর এই ফর্মুলা ব্যবহার করবে, V²R, কারণ ভি তোমার দেওয়া রয়েছে। তাহলে আর এর মান হয় কত? V² ডিভাইড বাই আর। তো V² কত? V মিনস 220, 220কে করে দিলাম স্কোয়ার ডিভাইড বাই আর কত? আর হলো তোমার জানতে চেয়েছে, ও এটা সরি পি হবে, কারণ আর এর ভ্যালু বের করছি তাই না, পি হবে। তো পি কত? 100 ওয়াট। তো অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে 220 ইন্টু 220 ডিভাইড বাই 100, 0 0 কাটে, 0 0 কাটে। 22 ইন্টু 22 করলে কত হয়? 22 ইন্টু 22 করলে 22 দুকানি 44, 22 দুকানি 44, তাহলে 484। আচ্ছা, তো তোমার আসছে কত? তাহলে আসছে 484 ওহম। তাহলে ওই বাল্বটির রোধ কত হবে? অপশান এ দাগের কোশ্চেন, সরি এ দাগের কোশ্চেনটা করে দিলাম। বি দাগের কোশ্চেনটা ছিল উৎসের শীর্ষ ভোল্টেজ কত? দ্যাট মিন্স ভি ম্যাক্সিমাম জানতে চেয়েছে। তো আমরা ফর্মুলা দেখেছি কত? ভি ম্যাক্সিমাম কত হয়? বা ভি ম্যাক্সিমাম বাই √2 ইকুয়ালস টু ভি বা VRMS হয়। তাহলে ভি ম্যাক্সিমামের ভ্যালু হয় ভি ইন্টু √2। তো ভি আমার দেওয়া রয়েছে 220 ভোল্ট, একটু আগেই আমরা করেছি, √2 ভ্যালু 4 on 4, তো হয় 311 ভোল্ট। একটু আগেই কোশ্চেনটা করেছি তাই না, একটু আগেই কোশ্চেনটা করেছি। এবারে নাম্বার সি এর কোশ্চেনটা, সি এর কোশ্চেনটা আছে বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত RMS কারেন্টের মান কত? IRMS বের করতে হবে, IRMS অথবা ক্যাপিটাল আই এর ভ্যালু বের করতে হবে। এখন IRMS বা ক্যাপিটাল আই এর ভ্যালু কত হতে পারে? তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কোন ফর্মুলা এখানে ব্যবহার করবে বাবু? এখানে ব্যবহার করবে সিম্পল ফর্মুলা, ব্যয়িত ক্ষমতার P ইকুয়ালস টু IV। I মানে IRMS, তো এখান থেকে আমি I বের করতে পারছি P বাই V। তোমার P দেওয়া রয়েছে 100 ওয়াট, আর V এর ভ্যালু কত? V এর ভ্যালু 220, কাটে 0 0, তাহলে উত্তর আসে 5/11 অ্যাম্পিয়ার। এই তিনটে উত্তর এখানে আমাদের করতে বলল, ঠিক আছে? এই তিনটে উত্তর আমাদের করতে বলল। তো তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শুরু থেকে বলে দিই। প্রথমে আমি বললাম যে এসি কারেন্ট কেন পড়তে হবে, তারপরে আমি এসি ভোল্টেজ অ্যাপ্লাই টু এ রেজিস্টর, বিশুদ্ধ রোধক হিসাবে এসি ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে সেই কন্ডিশন দেখলাম। সেখান থেকে তার গড় ব্যয়িত ক্ষমতা বের করলাম, তার জন্য সমস্ত জিনিসগুলো শেখালাম, ঠিক আছে? এই যে গড় ব্যয়িত ক্ষমতা বের করা শেখালাম, গড় বের করা শেখালাম। তারপরে সেখান থেকে আমি এসি ডিসির সাথে সমন্বয় করে IRMS VRMS এর কনসেপ্ট আনলাম। সেখান থেকে আমরা তার উপরে একটা নিউমেরিক্যালস করে নিলাম। তো এই জায়গাটুকু কভার হলো। নেক্সট দিন আমরা কি করব? নেক্সট পার্টে আমরা করব এসি ভোল্টেজ অ্যাপ্লাই টু এ ইন্ডাক্টর। ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্সকে এল বলা হয়, মানে পরে বিশুদ্ধ এল পড়ব, বিশুদ্ধ আবেশক পড়ব। তারপরে বিশুদ্ধ ধারক, ধারকের ধারকত্বকে সি লেখা হয়, তার মানে তারপরে এল পড়ব, সি পড়ব। এলসি পড়া হয়ে গেলে এলআর আর সিআর এগুলো পড়ব, ঠিক আছে? এগুলো বেশি পড়তে হয় না। তারপরে মেন যেটা কাজে লাগে এলসিআর, আবেশক, ধারক, রোধক একসাথে থাকলে। তারপরে আমরা লাস্টে গিয়ে পড়ব এলসি অসিলেশন, তারপরে আমরা পড়ব ট্রান্সফরমার, ঠিক আছে? এই কটা পড়লে আমাদের এসি কারেন্ট কভার হবে। তো নেক্সট পার্টে আমরা এইগুলোর কভার করব, এগুলো কভার করব। তো এগুলো কভার হবে আমাদের পার্ট 2তে। পার্ট 1 ছোট রাখা হলো, তোমরা আস্তে আস্তে এসি কারেন্টের সাথে অ্যাডজাস্ট হও, দেন পার্ট 2তে আমরা স্মুথলি এগুলো কভার করব। ওকে।
চলো, তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে। এবং তোমরা জানো যে এমসিকিউ লাইভ সেকশন চলছে, এমসিকিউ লাইভ সেশন নয়, পরবর্তীকালে সেটা এবিটিএতে কনভার্ট হয়েছে। এবিটিএ সলভিং চলছে, ইউনিট ধরে ধরে এবিটিএ সলভিং চলছে। সেগুলো যেমন ফিজিক্স ক্লাসের টাইমিং হলো রবিবার রাত 9:30-তে। রবিবার রাত 9:30 থেকে 3 ঘন্টা ব্যাপী ফিজিক্স ক্লাস চলে, এবিটিএ টেস্ট পেপার সলভ চলে। আমরা সেখানে ইউনিট 3 কভার করেছি। দেন আমরা এই রবিবারই আবার অন্য ইউনিট ধরবো, তারপরে সপ্তাহে অন্য ইউনিট ধরবো, এভাবে 4টে ক্লাসের মাধ্যমে পুরো এবিটিএ সলভ করব। তারপরে আরও অন্যান্য ভিডিও, অনশর্ট টাইপের ভিডিও বা আরও ট্রিক্সে কীভাবে ইজিলি ফিজিক্সের কোশ্চেনগুলো কম সময়ে সলভ করা যায় সেই ধরনের ভিডিও, বা শেষের দিকে ম্যারাথনগুলো থাকবে। ম্যারাথনগুলো তো থাকবেই, ঠিক আছে। শেষের দিকে আলট্রা ম্যারাথন থাকবে, লম্বা ম্যারাথন, সমস্ত থিওরি পড়িয়ে দেওয়া হবে, এমসিকিউ করিয়ে দেওয়া হবে। ওকে, চলো তাহলে তোমরাও সাথে থেকো। ভিডিওগুলো ছোট ভিডিও আছে, শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখে ফেলবে এবং আরও ভিডিওগুলো আসবে, চাপ নেওয়ার দরকার নেই। চলো।